নীলুকে আজকাল আমার অসহ্য লাগে। একটু আধটু খারাপ লাগা নয়, রীতিমতো অসহ্য। নীলু আমার স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে 16 বছর। এমন নয় যে শুরু থেকেই আমার এই অবস্থা, কিন্তু আজকাল ওকে দেখলেই বিরক্ত লাগে। আপনারা হয়তো ভাবছেন এর চরিত্রের সমস্যা আছে, হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, কিংবা বুড়ো বয়সে মানে মধ্য 40-এ এসে আর কি অল্প বয়সী মেয়েদের ভালো লাগতে শুরু করেছে। বিষয়টা সেরকম না। আপনি আমাকে বলুন, দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কার না ইচ্ছে করে একটা হাসি মুখ দেখতে? সেই জায়গায় যদি আপনি দেখেন কেউ প্যাঁচার মতন মুখ করে দাঁড়িয়ে আছে, দড়াম করে দরজা বন্ধ করে দিচ্ছে আপনার দিকে না তাকিয়েই, তাহলে কেমন লাগে? খেতে বসলে ভাতের প্লেট দাম করে রাখছে টেবিলের ওপর। এমন নয় যে সে রান্না বান্না খারাপ করে, প্রতিটি খাবারই অসাধারণ। সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা, খাবারের পাশে পানির গ্লাস, কিন্তু পাশে একটু বসা, মিষ্টি করে কথা বলা, এসবের কিছুই নেই। আমাকে খাবার দিয়ে চায়ের কাপ হাতে বারান্দায় চলে যায়। কিছু বলতে গেলেও ছ্যান ছ্যান করে ওঠে। এ তো গেল দিন শেষে খাবারের কথা। আর যদি রাতের কথা বলি তাহলে বুঝতে পারবেন, মনে হয় যেন আমি জোর করে কিছু করছি। আরে আমি কি সেই রকম অত্যাচারী স্বামী নাকি? মাঝে মধ্যে আদর করে দু একটা কথা বলতে চেষ্টা করলে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলে, হয়েছে তোমার? এরপর আর কিছু ইচ্ছে করে বলেন? মনে আছে বিয়ের পর পর যখন কাজে বেরোতাম, তার আগে কি সুন্দর মিষ্টি করে হাসতো, আমিও তার গালে একটা চুমু খেয়ে বের হতাম। দিনটা স্বপ্নের মতন শুরু হতো। কাজ শেষ করে কখন বাড়ি ফিরবো সেই চিন্তাই করতে থাকতাম সকাল থেকে। এর মধ্যে 2-3 বার ফোন আসতো, খেয়েছি কিনা, মাথা ধরেছে কিনা, অ্যাসিডিটি হচ্ছে কিনা, সময় মতো অ্যান্টাসিডটা খেলাম কিনা, এসব নানান প্রশ্ন। কি যে মধুর লাগতো প্রশ্নগুলো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখন তো ফোনই আসে না, যদিও বা আসে সেখান থেকে এক গাদা অভিযোগ। জীবনটা তছনছ হয়ে গেল। সেদিন আমি আমার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের সঙ্গে এসব নিয়ে আলাপ করছিলাম। জাহিদ বলল, তোকে একজনের ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে গিয়ে দেখা কর, খুব ভালো কাজ হয়। আমি বললাম, পীর ফকির নাকি? জাহিদ হেসে ফেলল, ঠোঁট থেকে সিগারেট সরিয়ে আয়েস করে ধোঁয়া ছেড়ে বলল, আরে না, কাউন্সেলিং আর কি। ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আমি বেশ উৎসাহ নিয়ে পরের দিন সন্ধ্যা নাগাদ চলে গেলাম। ভদ্রলোক থাকেন ধানমন্ডিতে। চিমচাম নিরিবিলি লেকের পাশে একটা অ্যাপার্টমেন্ট। লিফটে করে 4 তলায় উঠে গেলাম। বেল বাজাতেই ভদ্রলোক নিজেই দরজা খুলে দিলেন। তারপর আমাকে নিয়ে বসালেন ড্রয়িং রুমে। বিশাল ড্রয়িং রুম, 2 সেট সোফা, লাগাওয়া বিশাল বারান্দা, বারান্দা ভর্তি ফুলের গাছ, একটা দোলনাও আছে রাখা দেখলাম। বারান্দার গ্রিলের সামনে মনোরম লেক দেখা যাচ্ছে। কেমন একটা শান্তি শান্তি ভাব, মনটা জুড়িয়ে গেল। ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। অসম্ভব সুদর্শন একজন লোক। বয়স 35 হতে পারে, আবার 55ও হতে পারে, বোঝা মুশকিল। চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথা ভর্তি কাঁচা পাকা চুল। বয়স লোকানোর কোনো প্রচেষ্টা নেই, এতে করে তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আরও বেড়েছে। চিপচিপে অবয়ব, দেখলে বোঝা যায় নিয়মিত শরীর চর্চা করেন। আমার মতন পেট মোটা হয়ে যাননি খেতে খেতে। ভদ্রলোক হাসি মুখে বললেন, চা কফি কিছু চলবে? না, ঠিক আছে। আরে আমি আসলে 1 কাপ ব্ল্যাক কফি খাবো, একা একা খেতে একটু অস্বস্তি বোধ করছিলাম, আপনাকেও 1 কাপ দিই? আচ্ছা দিন। ভদ্রলোক নিজেই কফি বানিয়ে আনলেন। তারপর আমার উল্টো দিকের সোফায় বসে আয়েশ করে কফির কাপে চুমুক দিলেন। তার চোখে মুখে পরিতৃপ্তির ছাপ স্পষ্ট। তার দেখা দেখি আমিও কাপে চুমুক দিলাম। তারপর নিজের অজান্তেই মুখ বিকৃত করে ফেললাম। সাধারণত আমি কফি খাই না, চা খাই। নীলু আমার জন্য বেশি করে দুধ চিনি দিয়ে চা দেয়। এরকম বিদঘুটে কফি আমার জীবনে কোনো দিন খায়নি। ভদ্রলোক বোধহয় সেটা আন্দাজ করতে পারলেন। হাসি হাসি মুখে বললেন, কি স্ত্রীর বানানো চায়ের কথা মনে পড়ছে? আমি একটু চমকে উঠলাম। মৃদু হেসে বললাম, ঠিকই ধরেছেন।
ভদ্রলোক আমার হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, চট করে একটু পূরণ করে ফেলুন। আমি দেখলাম আমার নাম, ঠিকানা, পেশা এসব কিছুর সাধারণ প্রশ্ন। আমি পূরণ করে তাকে ফেরত দিলাম। ভদ্রলোক কাগজগুলোতে একবার চোখ বুলিয়ে পাশে রেখে দিয়ে বললেন, এবার বলুন কি সমস্যা আপনার? আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে এমনিই গল্প করতে এসছেন? ইয়ে মানে সমস্যাটা আমার স্ত্রীর। আপনার স্ত্রীর নাম কি? নীলুফার। আপনি কি তাকে নীলু বলে ডাকেন? জি। আমরা তাহলে নীলু বলেই কথাবার্তা চালিয়ে যাই, কি বলেন? ঠিক আছে, তাহলে এবার বলুন কি সমস্যা নীলুর? অনেক সমস্যা। ওকে দেখলেই আজকাল আমার অসহ্য লাগে। ওকে কি ধরনের অসহ্য লাগে? কি ধরনের মানে? মানে ধরুন ওকে খুন করতে ইচ্ছে করে। আমি চমকে উঠলাম। এ কি ভয়ঙ্কর কথা বলছেন এই ভদ্রলোক! আমি বললাম, এসব কি বলেন আপনি? ভদ্রলোকের চোখে মুখে কোনো কৌতুক নেই, একবারই ভাবলেশ মুখ। তিনি বললেন, আমি ব্যাপারটা সহজ করে দিচ্ছি। কয়েকটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। আপনার কি স্ত্রীকে খুন করতে ইচ্ছে করে? না। কি সব অদ্ভুত কথা বলেন! এতটাই অসহ্য লাগে যে ডিভোর্স দিতে ইচ্ছে করে? না, সেরকমও কিছু না। তার কিছু সমস্যা আছে যেগুলো ঠিক হয়ে গেলে আবার আগের মতোই ভালো লাগবে এমনটা মনে হয়। খানিকটা সেরকমই। ভদ্রলোক সোফায় হেলান দিয়ে বসলেন, তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এবার আপনাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব, তবে আগেই বলে নিচ্ছি এগুলো এই চার দেওয়ারের বাইরে যাবে না। আমি মাথা নাড়ালাম। ভদ্রলোক প্রশ্ন শুরু করলেন, আপনার কি অন্য কোথাও কোনো সম্পর্ক আছে, মানে বিবাহ বহির্ভূত? জি না। আপনার স্ত্রীর এমন কোনো ব্যাপার আছে? একেবারেই না। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আমি জানি। তার মানে আপনার স্ত্রী আপনার প্রতি সম্পূর্ণ অনেস্ট। সম্পূর্ণ। তারপরও আপনার তাকে অসহ্য লাগে? আমি একটু থতমত খেয়ে গেলাম। তারপরও বললাম, সে তো আমিও তার প্রতি অনেস্ট, কিন্তু শুধু অনেস্টি দিয়ে কি জীবন চলে? বেঁচে থাকতে গেলে আরও কিছু লাগে। ভদ্রলোক এবার একটু নড়ে চড়ে বসলেন। মনে হচ্ছে এবার খেলার আসল পর্ব শুরু হবে। তিনি বললেন, এবার তাহলে আমাকে বলুন কি কি কারণে আপনার তাকে অসহ্য লাগে। আমি বলা শুরু করলাম। ভদ্রলোক কাগজ কলম নিয়ে নোট লিখলেন। এভাবে প্রায় 40 থেকে 45 মিনিট চলে গেল। প্রশ্নোত্তর পর্ব শেষে আমি এক গ্লাস পানি চাইলাম। ভদ্রলোক আমাকে বরফ শীতল এক গ্লাস পানি দিলেন। আমি এক নিঃশ্বাসে প্রথম গ্লাস শেষ করে দ্বিতীয় গ্লাস চাইলাম। সেটাও শেষ করলাম এক নিঃশ্বাসে। তারপর ভদ্রলোকের দিকে তাকিয়ে কপালের ঘাম মুছে বললাম, এবার বলুন আমার কি করা উচিত? ভদ্রলোক একটু থেমে কথা বলতে শুরু করলেন। আপনার উচিত আপনার স্ত্রীকে সময় দেওয়া, তাকে বুঝতে চেষ্টা করা এবং সহযোগিতা করা। এতক্ষণের আলোচনায় আপনি তার বিভিন্ন সমস্যার কথা বলেছেন। এই সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এই যেমন ধরুন, আপনার স্ত্রী আপনার কাজে যাওয়ার আগে মিষ্টি করে কথা বলতো, মাঝে মাঝে ফোন করে খবর নিত, আপনি অফিস থেকে ফিরে এলে পাশে বসে খাবার পরিবেশন করত। আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কও অনেক ইন্টারেস্টিং ছিল নিঃসন্দেহে, কিন্তু এখন সেসব কিছুই নেই। এটা তো একদিনে হয়নি। একবার মনে করে দেখুন তো, যে আগে আপনার স্ত্রী যখন এই কাজগুলো করতেন তখন আপনি কি করতেন? আমি কি করতাম মানে? মানে আপনি নিঃসন্দেহে তখন তার সঙ্গে ভালোভাবে কথা বলতেন, তার খাবারের প্রশংসা করতেন, কাজ থেকে ফেরার সময় তার জন্য হাতে করে কিছু নিয়ে আসতেন। কিন্তু একসময় আপনি ধীরে ধীরে আপনার অংশটুকু বাদ দিয়ে দিলেন এবং দেখা গেল তারপরও আপনি আপনার প্রাপ্যটুকু ঠিকই পাচ্ছেন। দিনের পর দিন এভাবেই চলতে থাকলো। তার যত্ন কিংবা ডেডিকেশন কোনোটাই কমলো না, কিন্তু আপনার আচরণ বদলে গেল। আপনি তাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিলেন এই পাওয়াগুলো আপনার জন্মগত অধিকার, এবং এর বিনিময়ে আপনার তাকে দেওয়ার মতন কিছুই নেই। অফিসে আপনার স্ত্রী আগের মতন আর ফোন করে খোঁজ খবর নেয় না, এই অভিযোগ করছেন আপনি। অথচ আপনি নিজে কি ফোন করে তার খোঁজ নিয়েছেন? উনি ওষুধ খেয়েছেন কিনা জানতে চেয়েছেন?
আপনি অভিযোগ করছেন উনি রাত জেগে না ঘুমিয়ে ফোন নিয়ে বসে থাকেন। আপনি কি জানতে চেয়েছেন তার ঘুমের সমস্যা কেন হচ্ছে? তাকে কখনো ডাক্তার দেখানোর কথা ভেবেছেন? ভাবেননি, শুধু বিরক্ত হয়েছেন কারণ আপনার ঘুমের সমস্যা হচ্ছে। আপনি খাওয়ার সময় আগে আপনার স্ত্রীর পাশে বসে গল্প করতেন, এখন আর করছে না। একটা সময় নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে গল্প করেছেন, আপনি শুনতে চাননি, নিজের জগতে ব্যস্ত ছিলেন, ফোন নিয়ে বসেছিলেন। নীলু কষ্ট করে রান্না করেছেন, কিন্তু আপনি তাকে ধন্যবাদ পর্যন্ত না দিয়ে খাওয়া শেষ করে উঠে গেছেন। রান্নার প্রশংসা করা তো কোন ছাড়। আমার মেজাজ গরম হতে শুরু করলো। মনে হচ্ছে না কোনো সাইকিয়াট্রিস্টের কাছে এসেছি, মনে হচ্ছে নীলুর বাবার বাড়িতে চলে এসেছি। এই ভদ্রলোক নীলুর হারিয়ে যাওয়া ভাই, আমার সমস্যার সমাধান না করে নীলুর হয়ে ওকালতি করে যাচ্ছেন। ভদ্রলোক একটু হেসে বললেন, আপনার নিশ্চয়ই আমাকে খুব বিরক্তিকর লাগছে, মনে হচ্ছে আমি আপনাকে দোষ দিচ্ছি। আসলে ব্যাপারটা সেটা না। নীলু একটা ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে বলে প্রেমেনোপোজাল সিনড্রোম। হরমোনের ঘাটতির কারণে এমনটা হয়। আমাদের দেশের মহিলাদের মধ্যে সাধারণত এটা বয়সের আগেই ঘটে থাকে। এই সময় তাদের ক্লান্ত খিটখিটে মেজাজের তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। রাতে ঘুম না আসা, শারীরিক অস্বস্তি, এগুলো খুবই কমন ব্যাপার। এ সময় তাদের একটু এক্সট্রা সাপোর্ট দরকার হয়। অথচ মজার ব্যাপার হচ্ছে, এই বয়সে তারা তাদের পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে সাপোর্ট তো পায় না, উল্টে তাদের পরিচিতজনরা সে সময় নানা অভিযোগ করে যান। এতে করে তাদের হতাশা আরও বাড়ে এবং ব্যাপারটা চক্রাকারে চলতে থাকে। এবার আমার আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি কবে আপনার স্ত্রীকে বলেছেন যে তোমাকে সুন্দর লাগছে? মনে নেই, তবে এখন তাকে আর সুন্দর লাগে না। আগে লাগতো? হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগতো। এর কারণ সৌন্দর্য নয়, আপনি তখন তাকে ভালোবাসা নিয়ে দেখতেন। একবার নিজেকে আয়নায় ভালো করে দেখুন তো, আপনার নিজের মধ্যেও অনেক পরিবর্তন এসছে। আপনি যে সময়ের কথা বলছেন, যখন তাকে সুন্দরী লাগতো, সেই সময় নিশ্চয়ই আপনি দেখতে এরকম ছিলেন না। আমি একটু লজ্জা পেলাম। ভদ্রলোক সত্যি কথাই বলছেন, সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। আপনি সব কিছু আগের মতো চাইবেন, অথচ নিজে আগের মতন আচরণ করবেন না, এটা তো হবে না। আপনি যদি তার কাছে আগের মতন ভালোবাসা চান, তাহলে আপনাকেও তাকে আগের মতোই ভালোবাসতে হবে। আপনি নীরব থেকে যা যা এক্সপেক্ট করছেন, নীলুও নিশ্চয়ই সেই সবই করছে, কিন্তু পক্ষান্তরে তিনি কি সেটা পাচ্ছেন? হয়তো দিনের পর দিন পাননি, তাই হয়তো এমন হয়ে গেছেন। ভদ্রলোক ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, আজকে আর সময় দিতে পারছি না। আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা এখনই ফিরে আসবে। আমরা একসঙ্গে ডিনার করব। আপনার যদি মনে হয় আরেকদিন কথা বলতে চান, তাহলে আমাকে টেক্সট করতে পারেন। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, যদি কোনো প্রেসক্রিপশন দিতে, মানে নীলুর জন্য আর কি। ভদ্রলোক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, তারপর বললেন, প্রেসক্রিপশন? ভাই, আমি তো ডাক্তার নই। আমি হতবম্ব হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারলাম না। নিচে নেমে এসে জাহিদকে ফোন দিলাম, এ কার কাছে পাঠিয়েছিস তুই? জাহিদ হাসতে হাসতে বলল, কেন, কি হয়েছে? এই লোক তো ডাক্তার সাইকিয়াট্রিস্ট কিছুই না। আমি কখন বললাম যে ডাক্তার? তাহলে তুই ওর কাছে আমাকে কেন পাঠালি? কাজ হয়েছে কিনা সেটা বল। জানি না, তোর ইমেল চেক করে দেখ তো। ভদ্রলোকের একটা ইমেল পাঠানোর কথা, পড়লেই সব বুঝতে পারবি। আমি ইমেল চেক করলাম, তারপর সেখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই মতন সব কিছু নিয়ে ঠিকঠাক বাড়ি ফিরে দরজা নক করলাম। যথারীতি নীলু দরজা খুলে একপাশে দাঁড়িয়ে রইল, অন্যদিকে তাকিয়ে। আমি আমার হাতের ফুলের তোড়াটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, নীলু, এটা তোমার জন্য। নীলু হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি হাসতে হাসতে বললাম, ভিতরে ঢুকতে দেবে না? নীলু এক পাশে সরে দাঁড়ালো। আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম, অনেকদিন একসাথে বারান্দায় বসে চা খাইনি, একটু চা বানাও তো। নীলু অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ভাত খাবে না আগে? টেবিলে ভাত দিয়েছি।
আমি টেবিলের কাছে গিয়ে দেখলাম আমার সব পছন্দের পদ রান্না হয়েছে। প্রতিদিনই হয়, কখনো লক্ষ্য করে দেখিনি, অন্যমনস্কভাবে খেয়ে উঠে গেছি। আজ তাকিয়ে দেখলাম আমি টেবিলের দিকে তাকিয়ে আছি দেখে নীলু আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি পাশ ফিরে ওর মাথায় হাত রেখে বললাম, চলো একসঙ্গে ভাত খাই। নীলুর চোখ চিকচিক করছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। আমার পকেটের একটা ছোট্ট বক্সে একটা নাকফুল। ভদ্রলোক আমাকে বলেছিলেন ওর খুব প্রিয় কিছু নিয়ে যেতে, কিন্তু তার আর দরকার পড়ল না। কি অদ্ভুত, সব কিছু এত সহজ ছিল, অথচ আমি আগে কেন বুঝতে পারলাম না? আসলে আমরা শুধু চাই, দেওয়ার কথা ভাবি না। আপনি অল্প একটু দিয়ে দেখুন, তার দ্বিগুণ আপনি পাবেন। ভালোবাসা আগলে রাখতে হয় ভালোবাসা দিয়ে, অভিযোগে নয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।